কিছুদিন ধরে শরীরটা খারাপ হয়েছে, যা খাই অম্বল হয়ে যায়। বিকেলে মাথার যন্ত্রণা, রাত্রে ঘুম নেই, কাজে একেবারে মন নেই। পাড়ার ডাক্তার বললেন, দেখুন, ওষুধে সাময়িক উপকার হতে পারে, তার চেয়ে বরং কোথাও থেকে একটু ঘুরে আসুন। আমার এক এক বন্ধু এক এক রকম উপদেশ দিতে লাগে। কেউ বলে দিল্লি যাও, কেউ বলে বোম্বে যাও, কেউ বলে ব্যাঙ্গালোরে যাও। কি করব, কোথায় যাব যখন ভাবছি, হঠাৎ চন্দনের সাথে দেখা হয়ে গেল। কে চন্দন? কতদিন পর দেখা তোমার। কি গো দেবুদা, চেহারা তো বড্ড খারাপ হয়ে গেল, কি ব্যাপার? আর বলো না ভাই, মাসখানেক ধরে শরীরটা প্রচুর খারাপ হয়ে আছে। যা খাচ্ছি তাতেই অম্বল হয়ে যাচ্ছে, রাতের ঘুম পর্যন্ত হচ্ছে না। ডাক্তারও দেখালাম, বলছে কয়েকদিন বাইরে থেকে ঘুরে আসতে। কয়েকজন বলেছে দিল্লি, বোম্বে, ব্যাঙ্গালোর ঘুরে আসার জন্য, কিন্তু এখনো ঠিক করতে পারছি না কোথায় যাব। আরে ওসব ব্যাঙ্গালোর, দিল্লি, বোম্বের কথা ছেড়ে দাও, ওখানে কিচ্ছু হবে না। তুমি নানাহার চলে যাও, ততদিনে তোমার শরীর ঠিক হয়ে যাবে। নানাহার কোথায়? কখনো তো শুনিনি। আরে বেশি লোক নাম শুনেনি বলেই তো জায়গাটা ভালো আছে। আচ্ছা ভাই, যাব কি করে, থাকবো কোথায়? কোনো চিন্তা নেই, আমাদের একটা বাংলো আছে নানাহারে, সেখানে কেউ যায় না, তুমি চলে যাও। আমরা তো এখন অন্য জায়গায় থাকি, কিন্তু লোক আছে ওখানে, তার কাছে আমার নাম করো, কোনো অসুবিধে হবে না। রায়গঞ্জ স্টেশনে নামলেই যাকে বলবে নানাহার দেখিয়ে দেবে। তুমি যাও, শরীরটা সারিয়ে এসো। রায়গঞ্জ স্টেশনে যখন নামলাম তখন রাত প্রায় 9টা বাজে। চারিদিক অন্ধকার, কোথাও কোনো লোকজন নেই। আমি আস্তে আস্তে এগোতে লাগলাম। পথের এক পাশে একটা ছোট্ট বাজার। বাজারের এক দোকানদারকে গিয়ে বললাম, আচ্ছা এখানে নানাহাটটা কোথায় বলতে পারেন? সেখানে তো কেউ থাকে না, বাড়ি তো একেবারে জঙ্গল হয়ে আছে। বুঝলাম, চন্দন মনে হয় বাড়িটার সম্বন্ধে কোনো বিশেষ খবর রাখে না। আচ্ছা ঠিক আছে, বাড়িটা কোন দিকে বলুন তো? কিছুটা সোজা হেঁটে যান, যেতে যেতে দেখবেন হাতের বাঁদিকেই বাংলোটা। চারিদিকে ঝিঝি পোকার ডাক, জঙ্গলে ভরা। আমি একা একা হাঁটছি আর মনে মনে ভয় পাচ্ছি। কিছুটা এগোতেই দেখলাম অনেক শেয়াল রাস্তায় দাঁড়িয়ে আছে। যাক, অবশেষে নানাহারের বাংলোটা পাওয়া গেল। বেশ বড় সড়ো, ভালোই দেখতে। এখন অযত্নে জায়গায় জায়গায় একটু জঙ্গল হয়ে আছে। ভিতরে গিয়ে দরজায় জোরে জোরে আওয়াজ করতে লাগলাম। একটু পরেই দরজা খোলার শব্দ হলো। কে? আমি চন্দনের বন্ধু, আমার আসার কথা ছিল। আরে দেবুনা, তোমার জন্যই তুই অপেক্ষায় বসে আছি। দাঁড়াও দাঁড়াও, দরজা খুলে দিচ্ছি। কে এই লোকটা? আমার নাম জানে? তবে কি আমার মতোই আমার এক বন্ধু নাকি? আরে দেবু, কত যুগ পরে দেখা বলো তো।
আরে রমেশ! সারা রাত কি বাইরেই দাঁড়িয়ে থাকবা নাকি? না না, চলো চলো, আসলে একটা কথা ভাবছিলাম। কি কথা? না, শুনেছিলাম তুমি না অ্যাক্সিডেন্ট হয়ে মারা গিয়েছিলে। আরে একরকম মারা যাওয়ার মতোই। দেখো না, বাঁ পায়ে একদম জোর পাই না। হাসপাতাল থেকে সোজা একেবারে চলে এসেছি এখানে। বলতে নেই, বেশ ভালোই আছি এখানে ভাই। এখানকার আবহাওয়াতে খুব উপকার পেয়েছি। যাকগে, চলো ভিতরে এসো, ভিতরে এসো। তারপরে আমাকে ঘরটা দেখিয়ে দিল থাকা। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে যখন খাওয়ার টেবিলে আসলাম, তখন দেখি আরে বাহ, এত খাবার! খাওয়ার টেবিলে প্লেট ভর্তি গরম ভাত আর খাসির মাংস। এখানে রান্না করে কে? সবই নগেন করে। তুমি খাবে না? না ভাই, আমি সন্ধ্যে 6টার মধ্যেই খেয়ে নেই। তুমি আর বসে থেকো না, নিশ্চয়ই খুব ক্লান্ত। তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়ো গিয়ে। সারাদিনের ক্লান্তিতে শোয়া মাত্রই ঘুম চলে আসলো আমার। মাঝরাতে শেয়ালের আওয়াজ শুনে ঘুম ভেঙে গেল আমার। পাশ ঘুরে ঘুমোতে যাব, তখনই দেখি আমার পাশে বিশ্রী কে যেন ঘুমিয়ে আছে। আমি ভয়ে দৌড়ে বাইরের দিকে পালালাম। কি কি হলো দেবু? এভাবে দৌড়চ্ছ কেন? ওই দেখো বিছানায় কে শুয়ে আছে। রমেশ তাকিয়ে দেখে বিছানায় কিছুই নেই। কি, বিছানা তো ফাঁকা। সরো, আমি না হয় তোমার পাশেই শুয়ে থাকি। না না, তোমাকে শুতে হবে না আমার পাশে, আমি একাই থাকতে পারবো। আচ্ছা বেশ, নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ো। ঘুমানোর চেষ্টা করতে করতে মাথায় এক নতুন চিন্তা আসলো। শোবার আগে দরজা আমি তো বন্ধ করে দিয়েছিলাম, তাহলে রমেশ ঘরের মধ্যে ঢুকলো কিভাবে? আমার আর পরীক্ষা করার ইচ্ছা হলো, আমি ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠেই দেখলাম দরজা ভিতর থেকে তো লাগানো আছে। তাহলে রমেশ কাল রাতে ঘরের মধ্যে ঢুকলো কিভাবে? দরজা খুলে বাইরে এসে দেখলাম রমেশ বাগানে দাঁড়িয়ে আছে। আরে এসো দেবু, কাল রাতে ঘুম কেমন হলো? কাল রাতে তুমি ঘর থেকে আসার পরেই আমি ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু রমেশ দরজা তো ভিতর থেকে বন্ধ ছিল, তুমি ঢুকলে কি করে? আমি কি যাতা বলছো দেবু? আমি আবার কখন তোমার ঘরে গেল? তুমি নিশ্চয়ই কোনো স্বপ্ন দেখেছো। স্বপ্ন? তা হবে, কিন্তু এত পরিষ্কার স্বপ্ন জীবনে তো কখনো দেখিনি। এখনো চোখের সামনে যেন সেই বিশ্রী লোকটাকে দেখতে পাচ্ছি। কি গো, কি ভাবছো? মুখ হাত ধুয়ে নাও, নগেন এক্ষুনি চা দিয়ে যাবে। তোমার চা কোথায়? আরে আমি ওসব খাইটাই না, আমি সকালে 6টার সময় ওই ছোলা গুড় খাই। আচ্ছা তুমি বসো, আমি একটু ঘুরে আসি। এখন আবার কোথায় যাবে? এই বাইরে একটু কাজ আছে, কাজটা সেরে আসি। তুমি আমার জন্য অপেক্ষা করো না, আমি বাইরে কোথাও খেয়ে নেব। সেই যে রমেশ বেরোলো, সারা দিন বাড়ি ফিরল না, রাত্রি হয়ে গেল, এখনো পর্যন্ত সে আসেনি। আমি নগেনকে বললাম, তা তোমার রমেশ বাবু কখন ফিরবেন জানা আছে?
বাবুর ফেরার কোনো ঠিক নেই, কোথায় কোথায় যে যায়। আর একটু তরকারি নিয়ে এসো না। আমার কথা শুনে নগেন কিছুটা এগোলো, তারপরে হাত দুটো লম্বা করে দিয়ে কোথা থেকে জানি তরকারি নিয়ে চলে আসলো। ঠিক মনে হলো এগুলো নিয়ে কে যেন বাইরে অপেক্ষা করছিল। কিছু আর জিজ্ঞাসা করলাম না। কিন্তু এবারের বাতাসে কেমন যেন ভয়ের গন্ধ। অশরীরে আত্মারা আনাচে কানাচে লুকিয়ে আছে। সেই রাতেই আজব এক দৃশ্য চোখে পড়ল। রমেশ তখনও ফেরেনি। আমি বিছানায় শুয়ে এদিক ওদিক করছি। হঠাৎ বাইরে খড়খড় আওয়াজ শোনা যাচ্ছে। আস্তে আস্তে উঠে জানালা দিয়ে দেখলাম বাইরে যা দেখলাম আশ্চর্য কাণ্ড। এরা দুজন তো ভূত। কাঁপতে কাঁপতে আমি বিছানায় শুয়ে পড়লাম। যা দেখেছি এটা চোখকে বিশ্বাস করার মতো নয়। বাইরে খড়খড় শব্দ। মনে হলো বাইরে একাধিক ভূত বসে ডাকছে আমাকে। পরের দিন সকাল হতেই আমি এক মুহূর্ত দেরি করিনি। দৌড়ে পালালাম আমি আমার বাড়ির উদ্দেশ্যে। ছুটতে ছুটতে যখন আমি বাজারটার সামনে গেলাম, তখন দোকানদার বলল, আপনি নানাহার থেকে আসছেন? আগে আগে হ্যাঁ। খাওয়া দাওয়া কি করতেন? ওই লোকটির কাছে কিচ্ছু বলতে ইচ্ছা হলো না। শুধু বললাম নগেন রান্না করতো। কেন নগেন রান্না করতো? এটা শুনতেই দোকানদার একবারে হতবাক হয়ে আছে। নগেন মানে? নগেন তো বছর 5 আগে সেই নানাহারে এক গাছের মধ্যে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। আত্মহত্যা? কি জানি, লোকে বলেছিল বিষয় সম্পত্তি নিয়ে নাকি ঝগড়া হয়েছিল, ভাইপোরা নাকি মেরে ঝুলিয়ে রেখেছে। আর দাঁড়ায়নি। রায়গঞ্জ স্টেশনে না পৌঁছানো পর্যন্ত আর শান্তি নেই। হ্যালো বন্ধুরা, চরকি বাংলা কার্টুনে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আপনাদের কাছে আমাদের গল্পগুলি সবার আগে পৌঁছতে পারে।